নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাই স্বাগত জানাই। আজ আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে পার্ট টু দেখে নেব। আমরা পার্ট ওয়ান অলরেডি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। আজ আমরা পার্ট টু করবো এখান থেকে। তো চলো একবার দেখে নাও। যারা প্রথম দেখছো তাদেরকে বলে দিই একবার যে আমরা এই জিওগ্রাফি, এই যে সাবজেক্টটা শুরু করছি, তার প্রথম অধ্যায় অলরেডি আমরা করে নিয়েছি, ঠিক আছে। আর আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি ভারতের ভূপ্রকৃতি। এটার পার্ট ওয়ান অলরেডি হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে এই প্রথমে পার্ট ওয়ানটি দেখে নেবে, তারপরে পার্ট টুটা দেখবে, ঠিক আছে। তো আর প্রথম থেকে যদি শুরু করো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো চলো দেখে নাও একবার কীভাবে আমরা কমপ্লিট করছি এখানে। পার্ট ওয়ান হয়ে গেছে, পার্ট টু আমরা করছি। পার্ট থ্রি যখন করব তখন আমরা নদ নদী। পার্ট ফোরে থাকছে আমাদের জলসেচ, বহুমুখী পরিকল্পনা, আহ, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প, সড়ক পরিবহন, বন্দর, জনগণনা বা আদিম জনগোষ্ঠী, এবং শেষে করবো পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে। এইভাবে আমরা এক এক করে এগিয়ে যাব এবং এভাবে আমরা শেষে টোটালটা এভাবে কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো, যারা ক্লাসটি প্রথম দেখছো তাদেরকে আরেকবার বলে দিই যে আমরা এই চ্যানেলে একটি রুটিন মাফিক প্রতিদিনের ক্লাস হচ্ছে, ঠিক আছে। যেখানে আমরা সোমবার করছি ইতিহাস, মঙ্গলবার থাকছে আমাদের জীবনবিজ্ঞান, বুধবার করছি আমরা সাধারণ জ্ঞান বা জিকে, বৃহস্পতিবার থাকছে আমাদের ভূগোল, শুক্রবার থাকছে পদার্থ এবং রসায়ন, এবং শনিবার করছি আমরা এখানে সংবিধান এবং অর্থনীতি, ঠিক আছে। এর পাশাপাশি আমরা খুব তাড়াতাড়ি এখানে ম্যাথ এবং ইংলিশে তোমাদের স্পেশাল ক্লাস কিছু শুরু করব, ঠিক আছে। আর এটা আমাদের মেন টার্গেট থাকবে 2026-27, যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চাচ্ছ, যে 26 বা 27 সালের মধ্যে তোমরা একটা গভর্নমেন্ট জবের যারা একদম প্রিপারেশন চাচ্ছ, তাদের জন্য এটা শুরু করছি, ঠিক আছে। আর আমাদের ক্লাস হচ্ছে প্রতিদিন রাত 10টার সময়। প্রতিদিন রুটিন ওয়াইজ তোমরা এখানে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি তোমরা ক্লাসটি করতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখন ভিডিও আপলোড হবে প্রতিদিনের ক্লাসে। আর প্রতিদিন যখন ক্লাসটা আমরা কমপ্লিট করব, ক্লাস কমপ্লিট শেষে তারপরের দিন এই আগের দিনের ক্লাসের তোমার একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল করা হয়েছে, ঠিক আছে। ওই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের টোটাল পিডিএফটা প্রোভাইড করা হবে। চলো শুরু করা যাক। দেখো, অলরেডি আমরা ভারতের ভূপ্রকৃতি শুরু করেছি। ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা 1 নম্বর চ্যাপ্টার মানে পার্ট ওয়ান যেটা করেছি সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে, দ্য নর্দার্ন মাউন্টেন্স। এটা আমাদের অলরেডি হয়ে গেছে। তো আজ আমরা যেটা করব সেটা হলো উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, দ্য নর্দার্ন গ্রেট প্লেন্স, ঠিক আছে। এই পার্টটা আজ আমরা দেখে নেব, ঠিক আছে। আর একে একে এইভাবেই আমরা মরু অঞ্চল, মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ভারতের দ্বীপপুঞ্জ, ভারতের পর্বতদের অবস্থান দেখে নেব একবার। আর এই চ্যাপ্টারের মধ্যে আমরা ভূমিকম্প চ্যাপ্টারটি কমপ্লিট করে নেব। আর স্পেশালভাবে আমরা এখানে গিরিপথ এবং হিমবাহগুলো একবার করে দেখে নেব, ঠিক আছে। আর এখানে তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে তোমাদের ক্লাসগুলো করানো হবে একদম ছবি সহকারে, যাতে তোমাদের মাথায় একদম পুরোপুরি গেঁথে যায়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, ভারতের উত্তরের বিশাল সমভূমি মূলত কোন ধরনের মাটি দিয়ে গঠিত, ঠিক আছে। দেখো, WBCS প্রিলিমস 2018 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। দেখো, এখানকার আমাদের উত্তর কী হবে? ভারতের উত্তরের বিশাল সমভূমি অঞ্চল মূলত পলি মৃত্তিকা দ্বারা গঠিত, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, একটা প্রশ্ন আসে এখান থেকে, যেটা হচ্ছে পলি মাটি ভারতের মোট ভূভাগের কত শতাংশ অংশ জুড়ে রয়েছে, ঠিক আছে। তো আমাদের উত্তর হয়ে যাবে কি, প্রায় 43% অংশ জুড়ে ভারতের পলিমৃত্তিকা রয়েছে, ঠিক আছে। এই উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে 3টি প্রধান নদী কী কী, ঠিক আছে। 3টি প্রধান নদী হলো এখানে, একটা হলো সিন্ধু, সিন্ধু, গঙ্গা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র হচ্ছে এখানকার প্রধান 3টি নদী, ঠিক আছে। আর উত্তরের সমভূমি অঞ্চলে যে নবীন পলিমাটি দ্বারা গঠিত মাটিকে বলা হয় হচ্ছে খাদার, ঠিক আছে। এখানে মনে রাখবে, নবীন পলি দ্বারা গঠিত, নবীন পলি দ্বারা গঠিত যে মাটি হয় তাকে বলা হয় কি, খাদার। এটাও একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই কৃষ্ণ মৃত্তিকাতে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকা কোন, নিচের 4টা অপশন দিয়ে দেবে, তোমাদের বলবে কোনটি চাষের জন্য এই কৃষ্ণ মৃত্তিকা দরকার হয়, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন তোমাদের চলে আসে। তো মনে রাখতে হবে, কৃষ্ণ মৃত্তিকা যেটা ভালো চাষ হয় সেটা হচ্ছে তুলা, ঠিক আছে। এখানে তুলা চাষ সব থেকে ভালো হয়, ঠিক আছে। এটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে। আর ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকাতে একটা প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তো উত্তর হবে কি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রধানত, ঠিক আছে, পুরুলিয়া
এবং বাঁকুড়া। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় পশ্চিমবঙ্গের প্রধানত ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। আর মরুমৃত্তিকা কি? মরুমৃত্তিকা হচ্ছে রাজস্থান থর মরুভূমি অঞ্চলের মৃত্তিকা, ঠিক আছে? তো এটা দেখা যায় কোথায়? রাজস্থান। রাজস্থানে এটা দেখা যায়, ঠিক আছে? চলো নেক্সট দেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, উত্তরের সমভূমি অঞ্চলের নবীন পলিমাটি দ্বারা সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে, দেখো WBPSI 2021 সালের প্রশ্ন এটা, ঠিক আছে? উত্তরের সমভূমি অঞ্চলের নবীন পলিমাটি দ্বারা সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? একটু আগে আমরা দেখলাম, তাকে বলা হয় কি? অপশন বি, খাদার। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খাদার। এই খাদার থেকে একটা প্রশ্ন হয়, 2 ধরনের মৃত্তিকা হয়, একটা হচ্ছে খাদার আর একটা হচ্ছে ভাঙর। ঠিক আছে, খাদার আর একটা হচ্ছে ভাঙর। এটা হচ্ছে খাদার, এটা হচ্ছে ভাঙর, ঠিক আছে? এখানে উত্তর হয় যে আহ, খাদার ও ভাঙরের মধ্যে কোনটি বেশি উর্বর? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? খাদার বেশি উর্বর, ভাঙর অত উর্বর নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি? উর্বর। এটা বেশি উর্বর, এটা উর্বর নয়। ঠিক আছে, আর এই খাদারকে পাঞ্জাবের সমভূমিকে, পাঞ্জাবে যখন এই খাদার দেখা যায়, পাঞ্জাবে বলা হয় এই খাদারকে, তাকে বলা হচ্ছে বেট। ঠিক আছে, পাঞ্জাব, পাঞ্জাবে কি বলে? পাঞ্জাবে বলে এই খাদারকে বেট বলা হয়। ঠিক আছে, এই বেটটাই হচ্ছে পাঞ্জাবের খাদার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 3 নম্বর দেখো, ভারতের কোন অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বা ফুড বল অফ ইন্ডিয়া বলা হয়? দেখো, PSC ক্লার্কশিপ 2019 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে? উত্তরের বিশাল সমভূমি অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, এই যে দেখছো উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, ঠিক আছে, উত্তর ভারতের এই যে টোটালটা হচ্ছে ইয়েলো কালার যেটা দেখছো, এটাকে হচ্ছে বলা হয় উত্তরের বিশাল সমভূমি অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন হয়, যেটা ভারতের শস্য ভাণ্ডার তো বলা হয় উত্তরের বিশাল সমভূমি অঞ্চলকে। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন যেটা আসে আর একটা, সেটা হচ্ছে উম, ভারতের রুটির ঝুড়ি বলা হয় কাকে? ঠিক আছে, কোন রাজ্যকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়? ভারতের রুটির ঝুড়ি, ভারতের রুটির ঝুড়ি বলা হয় কাকে? এই যে দেখছো পাঞ্জাব, এই পাঞ্জাবকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি। ঠিক আছে, পাঞ্জাবকে বলা হয় কি? ভারতের রুটির ঝুড়ি। ঠিক আছে, আর এই গঙ্গা বা গঙ্গা, সিন্ধু আর হচ্ছে ব্রহ্মপুত্র এখানকার হচ্ছে প্রধান নদী। ঠিক আছে, তো এই সমভূমি অঞ্চলে যেটা হচ্ছে সব থেকে বেশি যেটা চাষ হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ধান এবং গম। ঠিক আছে, ধান এবং গম সব থেকে বেশি চাষ হয় এই অঞ্চলে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই দাক্ষিণাত্য মালভূমি, এই দাক্ষিণাত্য মালভূমি প্রধানত হচ্ছে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমিকে খনিজ সম্পদের ভাণ্ডার, খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, আর উপকূলীয় সমভূমি অঞ্চলে কি চাষ হয় প্রধানত? উপকূলীয় সমভূমি অঞ্চলে যেটা চাষ হয় সেটা হচ্ছে নারকেল এবং মশলা। ঠিক আছে, তো নারকেল এবং মশলা চাষ হয় এই উপকূলীয় সমভূমি অঞ্চলে। আর হিমালয় পার্বত্য অঞ্চলে যেটা প্রধান চাষ হয় সেটা হচ্ছে চা এবং ফল। ঠিক আছে, চা এবং ফল, বিশেষত আপেল। ঠিক আছে, সব থেকে বেশি চাষ হয় এই হিমালয় পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 4 নম্বর দেখো, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলটি কি নামে পরিচিত? ঠিক আছে, তো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলটি কি নামে পরিচিত? দেখো, WBCS প্রিলিমস 2015 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কী হয়ে যাবে? গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলটিকে বলা হয় কি? সুন্দরবন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, এই সুন্দরবন থেকে একটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, এটিকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, এখানকার প্রধান উদ্ভিদের নাম কি? এখানকার প্রধান উদ্ভিদের নাম হচ্ছে সুন্দরী গাছ বা ম্যানোগ্রোভ। সুন্দরী বা ম্যানোগ্রোভ, সুন্দরী বা ম্যানোগ্রোভ এখানকার প্রধান গাছ। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয়? ঠিক আছে, তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয়? এখানে উত্তর আসবে কত? 1987 সালে। ঠিক আছে, 1987 সালে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। এই 3টা প্রশ্ন একটু দেখে নেবে এখান থেকে। আর তরাই, একটা তরাই কি? তরাই হচ্ছে হিমালয় পাদদেশের যে
জলাভূমি অঞ্চল হয় তাকে বলা হচ্ছে তরাই, ঠিক আছে। তো হিমালয়ের পাদদেশের জলাভূমি অঞ্চল, হিমালয়ের পাদদেশের জলাভূমি অঞ্চল, জলাভূমি অঞ্চলকে বলা হয় কি তরাই। আর ডুয়ার্স কি, ডুয়ার্স হচ্ছে আহ, তিস্তা নদী পূর্ব দিকের অঞ্চল, ঠিক আছে। তিস্তার পূর্ব দিক, তিস্তার পূর্ব দিককে বলা হয় কি ডুয়ার্স। আর পশ্চিম দিক হচ্ছে তরাই, ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম দিক। তিস্তার পশ্চিম দিক হচ্ছে তরাই, আর হচ্ছে পূর্ব দিককে বলা হয় কি, পূর্ব দিকে বলা হয় ডুয়ার্স। আর ভাবর কি, ভাবর হলো এই উম, ভাবর হচ্ছে হিমালয়ের যে পাদদেশে নুড়িযুক্ত যে অঞ্চল থাকে, ঠিক আছে, নুড়ি পাথরযুক্ত অঞ্চল, নুড়ি কাকর, নুড়ি কাকরযুক্ত অঞ্চল, হিমালয় পাদদেশে নুড়ি কাকরযুক্ত অঞ্চলকে বলা হয় কি ভাবর, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 5 নম্বর দেখো, সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পশ্চিম অংশটি মূলত কোন নদী দ্বারা গঠিত, ঠিক আছে। তো সিন্ধু গাঙ্গেয় অঞ্চল যখন বলেছে তখন এটা হচ্ছে আমাদের সিন্ধু নদী, ঠিক আছে, এটা হলো আমাদের সিন্ধু নদী। এই সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পশ্চিম অংশটি মূলত কোন নদী দ্বারা গঠিত, তো এখানে আমাদের দেখো এই সিন্ধু নদী ও তার উপনদী দ্বারা গঠিত, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, সিন্ধু ও তার উপনদী দ্বারা গঠিত। আচ্ছা, এটা মূলত কোথায় রয়েছে, এটা দেখো সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে এটা বিশেষত কোথায় রয়েছে, পাঞ্জাব এলাকায়, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবে, একটা প্রশ্ন আছে যে পাঞ্জাব কথার অর্থ কি, ঠিক আছে, পাঞ্জাব কথার অর্থ, পাঞ্জাব কথার অর্থ কি, পাঞ্জাব কথার অর্থ হচ্ছে 5 নদীর দেশ, ঠিক আছে, 5 নদীর দেশ। এই প্রশ্নটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসার চান্স থাকে এখান থেকে। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই সিন্ধু নদী, এই যে সিন্ধু নদী দেখছো, এই সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি, ঠিক আছে, সিন্ধু নদীর বৃহত্তম উপনদী, এই সিন্ধু নদীর বৃহত্তম উপনদী হচ্ছে এই চেনাব, ঠিক আছে, চেনাব হচ্ছে বৃহত্তম উপনদী। সিন্ধুর বৃহত্তম উপনদী যখন বলবে সেটা হচ্ছে আমাদের কি চেনাব হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই শতদ্রু থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ভাকরা নাঙাল বাঁধ, এখান থেকে মনে রাখবে ভাকরা নাঙাল বাঁধ, ভাকনাঙাল বাঁধ, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভাকনাঙাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, সেটা আমাদের উত্তর হয়ে যাবে কি এই শতদ্রু নদীর উপরে ভাকনাঙাল বাঁধ অবস্থিত, ঠিক আছে। এখান থেকে এই 3টা প্রশ্ন একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, 6 নম্বর দেখো, হিমালয়ের পাদদেশে অবস্থিত নুড়ি পাথরযুক্ত সমভূমিকে কি বলা হয়, ঠিক আছে। তো হিমালয়ের পাদদেশে অবস্থিত এই নুড়ি পাথরযুক্ত সমভূমিকে কি বলা হয়, তো আমাদের উত্তর হয়ে যাবে কি অপশন এ ভাবর, ঠিক আছে। তো হিমালয় পাদদেশে অবস্থিত এই নুড়ি পাথরযুক্ত অঞ্চলকে বলা হয় কি ভাবর বলা হয়। এটি প্রধানত কোথায় দেখা যায়, এটি প্রধানত শিবালিক পর্বতমালার পাদদেশে দেখা যায়, ঠিক আছে, শিবালিক পর্বতমালার পাদদেশে দেখা যায়। এখানে হচ্ছে জল ধারণ ক্ষমতা খুবই কম, জল ধারণ ক্ষমতা খুবই কম, ঠিক আছে। এইসব সমভূমি অঞ্চলে জলধারণ ক্ষমতা খুবই কম। আর এখানে কি হয়, পাহাড় থেকে যে ছোট ছোট নদীগুলো আসে এখানে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আরেকটা তরাই থেকে একটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে ভাবরের দক্ষিণে অবস্থিত অঞ্চলকে কি বলা হয়, এই যে ভাবর তার দক্ষিণে অবস্থিত অঞ্চলকে বলা হয় ভাবরের দক্ষিণ, ঠিক আছে, ভাবরের দক্ষিণে অবস্থিত, ভাবরের দক্ষিণে অবস্থিত অঞ্চলকে বলা হয় কি, ভাবরের দক্ষিণে অবস্থিত অঞ্চলকে বলা হয় তরাই, ঠিক আছে। আর ভাঙর এবং খাদার কি, ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত হয়, এটা মনে রাখবে, প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলে কি বলা হয় ভাঙর। আর এটা হচ্ছে খাদার কি, খাদার হচ্ছে নবীন পলি, নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, 7 নম্বর দেখো, রাজস্থানের মরু অঞ্চলের উর্বর প্লাবনভূমিকে কি বলা হয়, ঠিক আছে, দেখো WBCS মেন্স 2017 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। তো রাজস্থানের মরু অঞ্চলের উর্বর এই প্লাবনভূমিকে কি বলা হয়, তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই প্লাবনভূমিকে বলা হয় রোহি, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি রোহি, তো অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এই রাজস্থানের মরু অঞ্চল থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে থর মরুভূমির একমাত্র দীর্ঘতম নদী কি, ঠিক আছে। তো থর মরুভূমির মরুভূমির দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী,
ঠিক আছে। থর মরুভূমির দীর্ঘতম নদী কি? থর মরুভূমির দীর্ঘতম নদী হচ্ছে লুনি। ঠিক আছে, লুনি হচ্ছে থর মরুভূমির দীর্ঘতম নদী। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, এই লুনি নদী কোথায় গিয়ে মিশেছে? এই লুনি নদী মিশেছে কচ্ছের রণে। ঠিক আছে, কচ্ছের কচ্ছের রণে গিয়ে এই লুনি নদী মিশেছে। ঠিক আছে। এক্ষেত্রে মরু অঞ্চল থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ, মরু অঞ্চল লবণাক্ত হ্রদকে কি বলা হয়? আমাদের উত্তর হয়ে যাবে এখানে ধান্দ। ঠিক আছে, মরু অঞ্চল যে লবণাক্ত হ্রদ থাকে তাকে বলা হয় ধান্দ। ঠিক আছে। আর এখান থেকে মনে হবে যে বাগার যেটা রয়েছে, বাগারটা কি? বাগারটা হলো মরু অঞ্চলের পূর্ব দিকে যে আধা শুষ্ক যে সমভূমি থাকে। ঠিক আছে, পূর্ব দিকের পূর্ব দিকের আধা শুষ্ক সমভূমি, আধা শুষ্ক সমভূমি, মরু অঞ্চলের পূর্ব দিকে আধা শুষ্ক সমভূমি অঞ্চলকে বলা হয় কি? বাগার। ঠিক আছে। ধান্দ কি? ধান্দ মরু অঞ্চল লবণাক্ত হ্রদ। আর হামাদা কি? হামাদা হলো হামাদা হচ্ছে শিলাময় মরুভূমি। ঠিক আছে, মরু অঞ্চলের শিলাময় মরুভূমি, শিলাময় যে মরুভূমি থাকে, ঠিক আছে, মরু অঞ্চলের শিলাময় মরুভূমিকে বলা হয় কি? হামাদা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উত্তরের বিশাল সমভূমি অঞ্চলের মোট আয়তন কত? এটা কি ভারতের উত্তরের টোটাল সমভূমি অঞ্চল, এটার মোট আয়তন কত? তো এখানে উত্তর হয়ে যাবে কি? দেখো এটা সিজিএল 2022, সরি, এটা এসএসসি সিএইচএসএল 2022 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি? 7 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো ভারতের উত্তরের বিশাল সমভূমি অঞ্চলের মোট আয়তন কত? 7 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে উম, এই উত্তরের সমভূমি অঞ্চলের পশ্চিম থেকে পূর্ব দিকে মোট দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো পশ্চিম দিকে মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2400 থেকে 3000 কিলোমিটার। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে এর দৈর্ঘ্য কত? পশ্চিম থেকে পূর্বের দৈর্ঘ্য হচ্ছে 2400 থেকে প্রায় 3000 কিলোমিটার। ঠিক আছে, আর এখানে প্রায় ভারতবর্ষের 40 থেকে 50% লোকের বসবাস। ঠিক আছে, 40 থেকে 50% লোক এই উত্তরের সমভূমি অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 9 নম্বর দেখো, কোন নদীটি উত্তরবঙ্গের সমভূমিকে 2 ভাগে ভাগ করেছে? দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো কোন নদীটি উত্তরবঙ্গের সমভূমিকে 2 ভাগে ভাগ করেছে? এই যে দেখো, এই যে তিস্তা নদী, ঠিক আছে, এই তিস্তা নদী উত্তরবঙ্গ সমভূমিকে 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? অপশন এ। ঠিক আছে, তিস্তা নদী উত্তরবঙ্গের সমভূমিকে 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো তিস্তাকে কি বলা হয়? তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা। ঠিক আছে, উত্তরবঙ্গের জীবনরেখা, উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় এই তিস্তা নদীকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, এই তিস্তা নদীর উৎপত্তি কোথায়? উৎপত্তি স্থান কোথায়? তো তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমি হিমবাহ। ঠিক আছে, জেমি হিমবাহ, হিমবাহ, জেমি হিমবাহ থেকে, সিকিমের জেমি হিমবাহ থেকে এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো দুটো প্রশ্ন হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় চলে আসে, সেটা হচ্ছে উম, তিস্তার পূর্ব দিকের অংশকে কি বলা হয় এবং পশ্চিম দিকের অংশকে কি বলা হয়? ঠিক আছে, তো এই যে তিস্তা নদী দেখছো, তিস্তার পূর্ব দিকের অংশ যেটা রয়েছে, পূর্ব দিকের অংশকে বলা হচ্ছে ডুয়ার্স, আর পশ্চিম দিকের অংশকে কি বলা হয়? পশ্চিম দিকের অংশকে বলা হচ্ছে তরাই। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে একটু ভালো করে দেখে নেবে। তো আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এখান থেকে কালজানি থেকে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে বলা হয় যে কালজানি কোন নদীর উপনদী? ঠিক আছে, তো কালজানি নদী যেটা রয়েছে, কালজানি রয়েছে ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, এই কালজানি ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, আর মহানন্দা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী, মহানন্দা উত্তরবঙ্গের প্রধান নদী, উত্তরবঙ্গের প্রধান প্রধান নদী। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 10 নম্বর দেখো, গাঙ্গেয় সমভূমির উত্তর অংশে অবস্থিত অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলিকে কি বলা হয়? দেখো, ডাব্লিউবি সেট 2022 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো গাঙ্গেয় সমভূমির উত্তর অংশে অবস্থিত অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলিকে কি বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি? অপশন বি, বিল। ঠিক আছে, এই অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলিকে বলা হয় কি? বিল বলা হয়।
ঠিক আছে। আর তাল কি? তাল হলো আহ, তাল হচ্ছে হ্রদ বা নিচু জলাভূমি, ঠিক আছে, হ্রদ বা নিচু জলাভূমি, নিচু জলাভূমিকে বলা হয় কি? হ্রদ বা নিচু জলাভূমিকে বলা হয় তাল, ঠিক আছে। আর এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে কালী নদীর উত্তরে অবস্থিত, কালী নদীর উত্তরে, কালী নদীর উত্তরে অবস্থিত হ্রদ বা নিচু জলাভূমিকে বলা হয় তাল। আর দিয়ারা কি? দিয়ারা হলো নদীর চরে সৃষ্ট নবীন পলি মাটি দ্বারা গঠিত, ঠিক আছে, এটা হচ্ছে নবীন পলি, নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে কি বলা হয়? দিয়ারা। আচ্ছা, দিয়ারা কোথায় বলা হয়? ঠিক আছে, এটা প্রধানত মালদা এবং মুর্শিদাবাদ অঞ্চলে বলা হয়, হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় দিয়ারা। এটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ, ঠিক আছে, মালদা মুর্শিদাবাদ অঞ্চলে এটাকে বলা হয় কি? দিয়ারা। আর বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি হলো প্রাচীন পলি দ্বারা গঠিত, ঠিক আছে, প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় কি? বরেন্দ্রভূমি। এটা কোথায় বলা হয়? এটা বলা হচ্ছে মালদা জেলায়, মালদা জেলায় সরি, মালদা, ঠিক আছে। এই মালদা জেলায় এই প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় কি? বরেন্দ্র ভূমি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 11 নম্বর দেখো, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল ভারতের কোন রাজ্যে প্রধানত অবস্থিত? ঠিক আছে। তো এই যে উত্তরপ্রদেশ দেখছো, এই উত্তরপ্রদেশে এখান থেকে গেছে গঙ্গা, আর এই পাশ থেকে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে যমুনা, ঠিক আছে। এই যে দোয়াব অঞ্চল, এই দোয়াব অঞ্চল প্রধানত কোথায় অবস্থিত? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? অপশন বি, উত্তরপ্রদেশে, ঠিক আছে। দেখো, এটা WBCS প্রিলিমস 2016 সালের প্রশ্ন, ঠিক আছে। সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে। তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি? অপশন বি, উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এই দোয়াব কথার অর্থ কি? এখান থেকে একটা প্রশ্ন হয়। দোয়াব কথা অর্থ হচ্ছে, দোয়াব, দোয়াব কথা অর্থ কি? দোয়াব কথা অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, ঠিক আছে, মধ্যবর্তী ভূখণ্ড, দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ডকে কি বলা হয়? দোয়াব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে গঙ্গা এবং যমুনা, এই গঙ্গা যমুনা মিলিত স্থানকে কি বলা? মিলিত স্থান কোথায় মিলিত হয়েছে? ঠিক আছে। তো গঙ্গা যমুনা মিলিত হয়েছে কোথায়? এলাহাবাদে, ঠিক আছে, এলাহাবাদ বা প্রয়াগরাজে, এলাহাবাদে বা প্রয়াগরাজে এই গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে, ঠিক আছে। আর যমুনা হলো কি? যমুনা হচ্ছে গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী, ঠিক আছে। যমুনা গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী, গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী, ঠিক আছে। এখান থেকে এই কটা জিনিস একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো 12 নম্বর দেখো, তরাই অঞ্চলের দক্ষিণ দিকের পলল সমভূমিকে কি বলা হয়? দেখো, WBCS মেন্স 2018 সালে প্রশ্ন এটা, ঠিক আছে। তরাই অঞ্চলের দক্ষিণ দিকের পলল সমভূমিকে কি বলা হয়? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? এটিকে বলা হয় ভাঙর, ঠিক আছে। ভাঙর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একবার দেখে নাও, এই যে হিমালয় ধরা রয়েছে, হিমালয়ের যে আশেপাশে, হিমালয়ের পাদদেশে যে নুড়ি পাথরযুক্ত অঞ্চল যেটা রয়েছে তাকে বলা হয় কি? ভাবর, ঠিক আছে। তারপরে যে তরল স্যাঁতস্যাঁতে অঞ্চল যেটা রয়েছে তাকে বলা হচ্ছে তরাই, ঠিক আছে। আর নদীর নবীন পলি দ্বারা গঠিত সেটা হচ্ছে খাদার, ঠিক আছে, নবীন পলি দ্বারা গঠিত। আর ভাঙর হচ্ছে কি? ভাঙর হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত, ঠিক আছে। তো আমাদের উত্তর কি হয়ে যাবে? এখানে দেখো, তরাই অঞ্চলের দক্ষিণ দিকে পললভূমি, তো এই যে তরাই অঞ্চল তার দক্ষিণ দিকে যে পললভূমি রয়েছে তাকে বলা হয় কি? ভাঙর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা মনে রাখবে যে এটা হচ্ছে ডুয়ার্স থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে উম, তাকে বলা হচ্ছে আহ, ভুটানের প্রবেশদ্বার, ঠিক আছে। ডুয়ার্সকে বলা হয় ভুটানের প্রবেশদ্বার, ঠিক আছে। তো ভুটানের প্রবেশদ্বার বলা হয়। আর একটা বিষয় হচ্ছে ডুয়ার্স হচ্ছে তিস্তার পূর্ব দিকের সমভূমি, তিস্তার পূর্ব দিকের সমভূমি, ঠিক আছে। তিস্তার পূর্ব দিকের সমভূমিকে বলা হয় কি? ডুয়ার্স, ঠিক আছে। আর খাদার কি? খাদার হচ্ছে, এই যে এখনই দেখলাম আমরা, খাদার কি? নবীন পলি দ্বারা গঠিত, নবীন পলি, নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় খাদার, আর প্রাচীন পলি হচ্ছে ভাঙর। চলো নেক্সট দেখো, 13 নম্বর দেখো, চোষ নামক ক্ষয়প্রাপ্ত পাহাড়ি নালাগুলি কোন সমভূমিতে দেখা যায়? দেখো, SSC CGL 2019 সালের প্রশ্ন এটা,
ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো চোস নামক ক্ষয়প্রাপ্ত পাহাড়ি নালাগুলি কোন সমভূমিতে দেখা যায়? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? অপশন এ, পাঞ্জাব সমভূমিতে দেখা যায়। ঠিক আছে, এই যে পাহাড়ি নালা দ্বারা গঠিত ক্ষয়প্রাপ্ত যেটা রয়েছে সেটাকে বলা হয় কি? চোস। ঠিক আছে, এটা হচ্ছে চোস। তো এটা কোথায় দেখা যায়? এটা পাঞ্জাব সমভূমিতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এই পাঞ্জাব সমভূমি থেকে আর কিছু প্রশ্ন হয়, যেটা হচ্ছে উম, এই পাঞ্জাব সমভূমি দক্ষিণ পশ্চিম অংশে এক ধরনের বালিয়াড়ি দেখা যায়। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিমের বালিয়াড়ি। ঠিক আছে, এই পাঞ্জাব সমভূমির দক্ষিণ পশ্চিম অংশে যে বালিয়াড়ি দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ধায়া। ঠিক আছে, তাকে কি বলা হয়? এই বালিয়াড়িটিকে বলা হয় ধায়া বলা হয়। ঠিক আছে, আর এই পাঞ্জাব এবং হরিয়ানার যে মাঝের উচ্চভূমি রয়েছে তাকে কি বলা হয়? পাঞ্জাব এবং হরিয়ানা, পাঞ্জাব এবং হরিয়ানার এই মাঝের যে ভূমিটা রয়েছে একে বলা হচ্ছে মালওয়া, মালওয়া। ঠিক আছে, মালওয়া সমভূমি। পাঞ্জাব এবং হরিয়ানার মাঝের যে সমভূমি রয়েছে তাকে বলা হয় কি? মালওয়া সমভূমি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র সমভূমি বা আসাম উপত্যকাটি মূলত কি ধরনের সমভূমি? ঠিক আছে, দেখো WBCS প্রিলিমস 2020 সালে প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো ব্রহ্মপুত্র সমভূমি বা আসাম উপত্যকাটি মূলত কোন ধরনের সমভূমি? তোমাদের উত্তর কী হয়ে যাবে? অপশন বি, প্লাবন সমভূমি। ঠিক আছে, এই যে দেখছো নদী, নদীর পাশের যে সমভূমিটা থাকে তাকে বলা হয় কি? প্লাবন সমভূমি বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে একটা জিনিস প্রশ্ন খুব আসে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, বৃহত্তম নদীদ্বীপ। ঠিক আছে, কোথায় অবস্থিত? এই ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত। তার নাম কি? তার নাম হচ্ছে মাজুলি। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তো ব্রহ্মপুত্র সমভূমিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা মনে রাখবে, ব্রহ্মপুত্র থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? তিব্বতে কি নামে পরিচিত? তো আমাদের উত্তর হবে তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত। ঠিক আছে, তিব্বতে ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। এখান থেকে এই দুটো প্রশ্ন একটু দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 15 নম্বর প্রশ্ন দেখো, রাজস্থান সমভূমির পশ্চিমাংশের বালুকাময় মরুভূমিকে কি বলা হয়? দেখো WBCS মেন্স 2019 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো রাজস্থান সমভূমির পশ্চিমাংশের বালুকাময় মরুভূমিকে কি বলা হয়? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? মরুস্থলী। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটাকে বলা হয় কি? মরুস্থলী বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে মরুস্থলীর কথার অর্থ কি? এই মরুস্থলীর কথা অর্থ হচ্ছে মৃতের দেশ, মৃতের দেশ। ঠিক আছে, আচ্ছা, এই মরুস্থলীতে আরও কিছু প্রশ্ন হয়, সেটা হচ্ছে মরুস্থলী মরুস্থলীর চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ঠিক আছে, চলমান বালিয়াড়ি, মরুস্থলী চলমান বালিয়াড়িকে কি বলা হয়? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? ধ্রিয়ান, ধ্রিয়ান। ঠিক আছে, তো এখান থেকে এই দুটো জিনিস দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখে নেবে, সেটা হচ্ছে এই যে বাগার যেটা রয়েছে, ঠিক আছে, এই বাগার হলো কি? বাগার হচ্ছে মরুভূমির পূর্ব দিকের তৃণভূমি অঞ্চল। ঠিক আছে, মরুভূমির বা মরু অঞ্চলের পূর্ব দিকের, পূর্ব দিকে তৃণভূমি অঞ্চলকে বলা হয় কি? বাগার, তৃণভূমি। ঠিক আছে, মরুভূমির পূর্ব দিকের তৃণভূমি অঞ্চলকে কি বলা হয়? বাগার বলা হয়। আর রোহি কি? রোহি হলো নদীর প্লাবনভূমি অঞ্চল। ঠিক আছে, নদীর প্লাবনভূমি, নদীর প্লাবনভূমি অঞ্চলকে বলা হয় রোহি। আর ধায়া কি? ধায়া হচ্ছে পাঞ্জাবের উচ্চভূমি অঞ্চলকে বলা হয় ধায়া। ঠিক আছে, পাঞ্জাবের উচ্চভূমি অঞ্চল, পাঞ্জাবের উচ্চভূমি অঞ্চলকে কি বলা হয়? ধায়া বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 16 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা সমভূমির উপর দিয়ে প্রবাহিত কোন নদীকে বিহারের শোক বলা হয়? দেখো PSC মিসেলেনিয়াস 2018 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো গঙ্গা সমভূমির উপর দিয়ে প্রবাহিত কোন নদীকে বিহারের শোক বলা হয়? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? কোশি নদী। ঠিক আছে, কোশি নদীকে বিহারের শোক বলা হয়। ঠিক আছে,
আচ্ছা, এই যে দেখছো এখানে এই তিব্বতের এখান থেকে সৃষ্টি হয়ে কোশি নদী ধীরে ধীরে এখানে গিয়ে পরবর্তীতে গঙ্গা নদীতে মিলিত হয়েছে এবং গঙ্গা নদীর সাথে পরবর্তীতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু কোশি নদীতে কিছু প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই কোশি নদীর উৎস সম্পর্কে জানতে চায়, যে কোশি নদীর উৎস কোথায়। তো কোশি নদীর উৎস হবে কি, কোশি নদীর উৎস হলো এখানে একটা শৃঙ্গ রয়েছে, সেটা হচ্ছে উম, গোসা আচ্ছা, গোসাইথান শৃঙ্গ, ঠিক আছে। সেটা হলো গোসাই থান শৃঙ্গ, ঠিক আছে। তিব্বতের গোসাইথান শৃঙ্গ থেকে এই কোশি নদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, কোশি নদীতে আরো প্রশ্ন আছে যে কোশি নদী উম, গঙ্গার কোন দিকের উপনদী, ঠিক আছে। তো কোশি নদী হলো গঙ্গার বাম তীরের উপনদী, ঠিক আছে। কোশি, গণ্ডক, ঘরঘরা, ঠিক আছে, এগুলো হচ্ছে কোশি গঙ্গার বাম তীরের উপনদী। আর ডান তীরে যেটা রয়েছে, এই ডান তীরে হচ্ছে সোন, যমুনা, ঠিক আছে। এই সোন রয়েছে কি ডান তীরে, এই যমুনা রয়েছে ডান তীরে, ঠিক আছে। আর বাম তীরে হচ্ছে কোশি, ঘরঘরা, এগুলো হচ্ছে বাম তীরে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো এই দামোদর, দামোদর থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শোক বলা হয় দামোদরকে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের শোক, পশ্চিমবঙ্গের শোক কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের শোক বলা হয় দামোদর নদীকে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো, 17 নম্বর দেখো, আহ, উচ্চ গঙ্গা সমভূমির বার্ষিক গড় বৃষ্টিপাত কত, ঠিক আছে। দেখো, WBCS মেন্স 2021 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। উচ্চ গঙ্গা সমভূমির বার্ষিক গড় বৃষ্টিপাত কত? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি অপশন বি, 100 থেকে 200 সেন্টিমিটার, ঠিক আছে। 100 থেকে 200 সেন্টিমিটার এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন খুব চলে আসার চান্স থাকে, যেটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের জলবায়ু কোন ধরনের, বা এই উত্তরের বিশাল সমভূমি অঞ্চলের জলবায়ু জলবায়ু কী প্রকৃতির, ঠিক আছে। তো এখানকার জলবায়ু মনে রাখবে, আহ, এখানকার জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ঠিক আছে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ঠিক আছে। আর 25 সেমির কম বৃষ্টিপাত কোথায় হয়? 25 সেমি কম বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে রাজস্থান সমভূমিতে, রাজস্থান সমভূমিতে। রাজস্থান সমভূমিতে বার্ষিক বৃষ্টিপাত 25 সেমির কম, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 18 নম্বর প্রশ্ন দেখো, আহ, মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণের উর্বর অংশকে কি বলা হয়? দেখো, WB ফুড এসআই 2019 সালের প্রশ্ন এটা। তো মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণের উর্বর অংশকে কি বলা হয়? তখন উত্তর হয়ে যাবে কি এই অংশের এই অঞ্চলের উর্বর অংশকে বলা হচ্ছে দিয়ারা, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যে এই দিয়ারা অঞ্চলটি কোন নদীর পলি দ্বারা গঠিত? এই দিয়ারা অঞ্চলটি প্রধানত যেটা হচ্ছে গঙ্গা নদীর পলি দ্বারাই গঠিত, ঠিক আছে। গঙ্গা নদীর পলি, এই গঙ্গা নদীর পলি দ্বারাই এটি প্রধানত গঠিত হয়। আর এই অঞ্চলের যেটা সবচেয়ে বেশি ভালো চাষ হয়, সেটা হচ্ছে রেশম এবং আম, ঠিক আছে। রেশম এবং আম সব থেকে ভালো চাষ হয়, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন একটু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে যদি বলতে পারে তোমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় দিয়ারা সমভূমি দেখা যায়, তো আমাদের উত্তর হয়ে যাবে মালদা জেলায় দিয়ারা সমভূমি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে তালটা মনে আছে তোমাদের, এর আগে বলেছি তালটা কি, তালটা হচ্ছে কি নিচু জলমগ্ন জমি, নিচু জলমগ্ন জমি, নিচু জলমগ্ন জমিকে কি বলা হয়? তাল বলা হয়। আর বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের প্রাচীন পল্লী দ্বারা গঠিত অঞ্চল, প্রাচীন পল্লী, প্রাচীন পল্লী দ্বারা গঠিত অঞ্চল কি বলা হয় কি মালদা এবং মুর্শিদাবাদ অঞ্চলে বলা হচ্ছে বরেন্দ্রভূমি, ঠিক আছে। আর ভাঙড় কি? ভাঙড় হচ্ছে প্রাচীন পল্লী দ্বারা গঠিত, ঠিক আছে, প্রাচীন পল্লী দ্বারা গঠিত। এটাকে বলা হয় বরেন্দ্রভূমি, কোথায় বলা হয়? মালদা এবং হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং হচ্ছে উত্তর দুই দিনাজপুর, ঠিক আছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর অঞ্চলে এটাকে কি বলা হয়? বরেন্দ্রভূমি বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 19 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সমভূমির অন্তর্গত দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে কি বলা হয়? ঠিক আছে, দেখো SSC MTS 2021 সালে প্রশ্ন এটা। তো সিন্ধু সমভূমির অন্তর্গত দুটি নদীর মধ্যবর্তী উর্বর সমভূমিকে কি বলা হয়? তার মধ্যে এই দুটি নদীর মধ্যবর্তী উর্বর সমভূমিকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে দোয়াব, ঠিক আছে। দোয়াব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে এখান থেকে,
যেটা পরীক্ষা খুব চলে আসার চান্স থাকে সেটা হলো বিতস্তা এবং চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী দোয়াব কোনটি? ঠিক আছে, কিছু এরকম আরও কটি রয়েছে, যেমন বিপাশা, শতদ্রু, সিন্ধু, ঝিলাম। ঠিক আছে, তো এক এক করে দেখে নাও। তো বিতস্তা আর হচ্ছে চন্দ্রভাগা। বিতস্তা চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী দোয়াবকে বলা হচ্ছে চার্জ দোয়াব। ঠিক আছে, চার্জ দোয়াব। আরেকটা রয়েছে হচ্ছে আহ, বিপাশা এবং হচ্ছে শতদ্রু। বিপাশা এবং শতদ্রু, এই বিপাশা এবং শতদ্রু নদীর মধ্যবর্তী দোয়াবকে বলা হয় কি? বিষ্ট দোয়াব। বিষ্ট দোয়াব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা রয়েছে যেটা হচ্ছে সিন্ধু এবং ঝিলাম। ঠিক আছে, সিন্ধু এবং হচ্ছে ঝিলাম। সিন্ধু এবং হচ্ছে ঝিলাম নদীর মধ্যবর্তী দোয়াবকে বলা হয় কি? সিন্ধু সাগর দোয়াব। ঠিক আছে, সিন্ধু সাগর দোয়াব। সিন্ধু সাগর দোয়াব বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে এই তিনটা জিনিস একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে। আর খাদার কি? খাদার তো আমরা পড়েছি আগেই। তো খাদার হচ্ছে নবীন পল্লী দ্বারা গঠিত। নবীন পল্লী দ্বারা গঠিত খাদার। আর ভাবর কি? ভাবর হচ্ছে আহ, প্রথমে হচ্ছে পর্বতে পাদদেশে হচ্ছে বালু কাকরযুক্ত অঞ্চল। ঠিক আছে, পর্বতে পাদদেশে বালু কাকরযুক্ত অঞ্চল বলে ভাবর। আর প্লায়া থেকে একটা খুব ভালো প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্লায়া কাকে বলে? প্লায়া হচ্ছে মরুভূমির লবণাক্ত হ্রদ। ঠিক আছে, মরুভূমির লবণাক্ত হ্রদ। মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলা হয়? প্লায়া বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 20 নম্বর দেখো, আহ, ভারতের উত্তরের সমভূমি অঞ্চলটি ভূপ্রকৃতি অনুসারে মূলত কোনটির অংশ? ঠিক আছে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি মূলত কোনটির অংশ? তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি? অপশন সি। ঠিক আছে, ইন্দো গাঙ্গেয় সিন্ধু খাতের অংশ। ঠিক আছে, ইন্দো গাঙ্গেয় সিন্ধু খাতের অংশ। এটা হচ্ছে কি? উত্তর ভারতের এই সমভূমি অঞ্চলের আহ, অংশ। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা টোটাল হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো এই সমভূমি যেটা রয়েছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, এটা গঠন শুরু হয়েছিল কোন যুগে? ঠিক আছে, একটা প্রশ্ন হয়। এর গঠন শুরু হয়েছিল উম, আহ, প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন। ঠিক আছে, প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন যুগে এটা হচ্ছে এর গঠন শুরু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এই পেনিনসুলার ব্লক কি? এই পেনিনসুলার ব্লক হলো দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমি। ঠিক আছে, দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমি। দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমিকে বলা হয় কি? এই পেনিনসুলার ব্লক। ঠিক আছে, এখান থেকে এই দুটো জিনিস একটু ভালো করে দেবে, এখানে কোন যুগে শুরু হয়েছিল আর হচ্ছে এই পেনিনসুলার ব্লকটা এখান থেকে একটু ভালো করে দেখে নেবে। সেটা হচ্ছে দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমিকে বলা হয় পেনিনসুলার ব্লক। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 21 নম্বর দেখো, উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত গঙ্গা সমভূমির অংশটি কি নামে পরিচিত? দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2017 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো এটা দেখছো যে উত্তরপ্রদেশের ম্যাপ। ঠিক আছে, এই উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম অংশে এই যে অংশটা রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে রোহিলখণ্ড সমভূমি। অপশন বি। ঠিক আছে, রোহিলখণ্ড সমভূমি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা এই রোহিলখণ্ড সমভূমিতে একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে এই সমভূমিটি কোন নদী অববাহিকায় অবস্থিত? ঠিক আছে, এই যে রোহিলখণ্ড রয়েছে, এটি হচ্ছে রামগঙ্গা নদী অববাহিকায় অবস্থিত। ঠিক আছে, রামগঙ্গা। রামগঙ্গা নদী অববাহিকায় অবস্থিত এই রোহিলখণ্ড সমভূমি। ঠিক আছে। আচ্ছা, মগধ সমভূমি কোথায়? মগধ হচ্ছে বিহারের দক্ষিণ অংশে অবস্থিত। বিহারের দক্ষিণ, বিহারের দক্ষিণে অবস্থিত এই মগধ। আর মিথিলা হচ্ছে বিহারের উত্তর দিকে অবস্থিত, উত্তর সমভূমি। বিহারের উত্তরে যেটা সমভূমি রয়েছে সেটাকে বলা হচ্ছে মিথিলা সমভূমি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 22 নম্বর দেখো, বিস্ট দোয়াব অঞ্চলটি কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে? ঠিক আছে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019 সালে প্রশ্ন এটা। তো এই বিস্ট দোয়াব অঞ্চলটি কোন নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে? কোন দুটি নদীর? ঠিক আছে, তখন উত্তর হয়ে যাবে কি? বিপাশা ও শতদ্রু। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী দোয়াবকে বলা হয় বিস্ট দোয়াব। ঠিক আছে, এই যে দেখো বিয়াস, ঠিক আছে, এই বিয়াস এবং শতদ্রু, সতলঞ্জ, ঠিক আছে, এই যে মধ্যবর্তী সমভূমি অঞ্চলটা রয়েছে এটাকেই বলা হয় কি? বিস্ট দোয়াব।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মনে রাখতে পারবে বিপাশার যেটা রয়েছে, বিপাশার বর্তমান নাম হচ্ছে বিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান নাম, বর্তমান নাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে, সেটা হলো এই বিষ্ট দোয়াব কোন রাজ্যে অবস্থিত? এই যে বিষ্ট দোয়াব, এই বিষ্ট দোয়াব হচ্ছে কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে। এখান থেকে এইভাবে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে এই বিষ দোয়াব কোন রাজ্যে অবস্থিত, তো আমাদের উত্তর হয়ে যাবে পাঞ্জাবের হোশিয়ারপুরে, ঠিক আছে, পাঞ্জাবের হোশিয়ারপুর, পাঞ্জাবের হোশিয়ারপুরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এই বিপাশা এবং রাভি, ঠিক আছে, এই বিপাশা এবং রাভি, ঠিক আছে, এই যে বিয়াস এবং হচ্ছে রাভি, এই যে রাভি আর হচ্ছে এই যে বিয়াস গেল, ঠিক আছে। এই যে মধ্যবর্তী অংশটি, এই মধ্যবর্তী অংশটি কি নামে পরিচিত? বিয়াস এবং রাভি মধ্যবর্তী অংশটি হচ্ছে বাড়ি দোয়াব নামে পরিচিত, ঠিক আছে, বাড়ি দোয়াব, বাড়ি দোয়াব। বিপাশা ও রাভি যেটা রয়েছে বাড়ি এবং দোয়াব, এবং রাভি এবং চেনাবের মধ্যে যেটা রয়েছে, রাভি এবং চেনাবের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিচুনা দোয়াব, রিচুনা দোয়াব, ঠিক আছে। এই যে রাবজি এবং হচ্ছে চেনাব, রাবি এবং চেনাবের মধ্যে রয়েছে কি রিচুনা দোয়াব, ঠিক আছে। আর নেক্সট যেটা রয়েছে সিন্ধু এবং ঝিলাম, ঠিক আছে, এই সিন্ধু এবং ঝিলাম নদীর মধ্যে রয়েছে যেটা, এই ঝিলাম এবং সিন্ধু, ঠিক আছে, এই অংশটা যেটা রয়েছে এটাকে বলা হয় কি সিন্ধু সাগর দোয়াব, সিন্ধু সাগর দোয়াব, ঠিক আছে, সিন্ধু সাগর দোয়াব বলা হয়। চলো নেক্সট দেখো, 23 নম্বর দেখো, গঙ্গা সমভূমির উর্বর পলিমাটিতে চুন জাতীয় পদার্থের ছোট ছোট দানা দেখা যায়, একে কি বলা হয়? ঠিক আছে, দেখো এসএসসি এমটিএস 2020 সালে প্রশ্ন এটা, ঠিক আছে। তো গঙ্গা সমভূমির উর্বর পলিমাটিতে চুন জাতীয় ছোট ছোট দানা দেখা যায়, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কঙ্কর, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এগুলোকে কঙ্কর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলি প্রধানত কি, এগুলি হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত, ঠিক আছে, প্রাচীন পলি দ্বারা গঠিত। আর এর মধ্যে যেটা যেটা প্রধান উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে প্রধানত ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রে যেটা রয়েছে, রেটা কি, রেটা হচ্ছে লবণাক্ত সাদা মৃত্তিকা, ঠিক আছে, লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, সমভূমি অঞ্চলে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা বলা হয় কি রে বা ঊষর। আচ্ছা, ঊষর কি, ঊষর হচ্ছে কি, ঊষর হচ্ছে অনুর্বর জমি, ঠিক আছে, যেখানে চাষ অযোগ্য, অনুর্বর জমি, অনুর্বর জমি হচ্ছে ঊষর। আর ভুর কি, ভুর হচ্ছে আহ, বায়ু দ্বারা সৃষ্ট বালি স্তূপ, ঠিক আছে, বায়ু দ্বারা সৃষ্ট বালির স্তূপ, বায়ু দ্বারা সৃষ্ট বালির স্তূপকে বলা হচ্ছে ভুর, ঠিক আছে। ঊষর হচ্ছে অনুর্বর জমিকে বলা হয়। আর কঙ্কর হচ্ছে এটা প্রাচীন পরিবারগত, এটা মূলত উদাহরণ মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, আর রে হচ্ছে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে রেহ, ঠিক আছে, রেহ বা কালার। চলো নেক্সট দেখো, 24 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সমভূমি মূলত কোন ধরনের বদ্বীপ? ঠিক আছে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। তো নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার সমভূমি কোন ধরনের বদ্বীপ? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি এটা প্রায় মৃতপ্রায় বদ্বীপ, ঠিক আছে। এই নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার সমভূমি প্রধানত মৃতপ্রায় বদ্বীপ। আর সক্রিয় বদ্বীপ কোনটি? সক্রিয় বদ্বীপ হচ্ছে দক্ষিণ 24 পরগনা যেটা বদ্বীপ রয়েছে, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা যেটা বদ্বীপ রয়েছে সেটা হচ্ছে কি একটি সক্রিয় বদ্বীপ, ঠিক আছে। আর পরিণত বদ্বীপ কোনটি? পরিণত বদ্বীপ হচ্ছে উত্তর 24 পরগনার বদ্বীপ, উত্তর 24 পরগনা, ঠিক আছে, উত্তর 24 পরগনা যে বদ্বীপ রয়েছে সেটা হচ্ছে পরিণত বদ্বীপ। আর মৃতপ্রায় কি নদী এবং মুর্শিদাবাদ জেলার সমভূমির যে ধরনের বদ্বীপ রয়েছে তাকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 25 নম্বর দেখো, সিন্ধু সমভূমির অন্তর্গত ধায়া কি? ঠিক আছে, তো সিন্ধু সমভূমির অন্তর্গত ধায়া কি? তো এটা দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2015 সালে প্রশ্ন, ঠিক আছে। তো ধায়া কি, ধায়া হলো প্রাচীন পলিগঠিত উচ্চভূমি, ঠিক আছে, প্রাচীন পলিগঠিত উচ্চভূমিকে কি বলা হয়? ধায়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটি প্রধানত কোথায় দেখা যায়? এটি প্রধানত শতদ্রু নদীতে দেখা যায়, ঠিক আছে, শতদ্রু নদীতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, নতুন প্লাবনভূমি যেটা রয়েছে এখান থেকে মনে রাখবে যেটা নতুন প্লাবনভূমি যেটাকে বলা হচ্ছে পাঞ্জাবে কি বলা হয়? ঠিক আছে,
পাঞ্জাবে এটাকে বলা হয় কি বেট বলা হয়, ঠিক আছে। নতুন প্লাবনভূমিকে পাঞ্জাবে কি বলা হয়, বেট বলা হয়, ঠিক আছে। আর বালিয়াড়ি কি, বালিয়াড়িকে বলা হচ্ছে রাজস্থানের যেমন ধ্রিয়ান, ঠিক আছে, রাজস্থানের ধ্রিয়ান, যেটা চলন্ত বালিয়াড়ি বলা হয় না, সেটা হচ্ছে রাজস্থানের ধ্রিয়ান, ঠিক আছে। চলো, আর আরেকটা যেটা হচ্ছে পলিমাটি নিচু জলভূমি, যেটা পলিমাটি দ্বারা গঠিত নিচু জলভূমি, সেটাকে বলা হয় কি বিল বা তাল, বিল বা তাল বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 26 নম্বর দেখো, রাজস্থান সমভূমির আধা শুষ্ক পলিগঠিত উর্বর অংশকে কি বলা হয়? দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021 সালে প্রশ্ন এটা, ঠিক আছে। তো রাজস্থান সমভূমির আধা শুষ্ক পলিগঠিত উর্বর অংশকে কি বলা হয়? তো এটাকে বলা হয় কি বাগার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই বাগার অঞ্চলে প্রধানত কি চাষ করা হয়? ঠিক আছে, এই বাগার অঞ্চলে প্রধানত জোয়ার এবং বাজরা চাষ করা হয়, জোয়ার বাজরা, এই বাগান অঞ্চলে প্রধানত জোয়ার এবং বাজরা চাষ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি একটু ডিপ থেকে প্রশ্ন করতে চায়, তোমাদের বলতে পারে এই বাগান অঞ্চল আরাবলি পর্বতের কোন দিকে অবস্থিত? ঠিক আছে, এটি হচ্ছে আরাবলি পর্বত, আরাবলি পর্বতের পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত। পরে যখন আমরা এই আহ, পর্বতের ক্লাসগুলো করবো, ঠিক আছে, এই পর্বতের যখন তোমরা লোকেশন দেখবে তখন তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হামাদা কি, হামাদা সম্পর্কে আগে আমরা বলেছি, হামাদা হলো কি শিলাময় পাথরের মরুভূমি, শিলাময় মরুভূমি, সরি, শিলাময় মরুভূমি, ঠিক আছে। এই শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। আর রোহি কি, রোহি হলো আহ, ছোট ছোট নদী দ্বারা গঠিত, নদীর পলি দ্বারা গঠিত উর্বর ভূমি, ঠিক আছে, ছোট ছোট নদী দ্বারা গঠিত হয়, ছোট ছোট নদী, ছোট ছোট নদী দ্বারা গঠিত উর্বর জমি, ছোট ছোট নদী দ্বারা গঠিত উর্বর জমিকে বলা হয় কি রোহি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 27 নম্বর দেখো, গঙ্গা সমভূমির কোন অংশে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? দেখো পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ 2019 সালে প্রশ্ন এটা, ঠিক আছে। তো গঙ্গা সমভূমির কোন অংশে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়? তো এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে অঞ্চলটি রয়েছে তার এখানে সব থেকে বেশি জনঘনত্ব দেখা যায়। তো এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি, অপশন বি, ঠিক আছে। নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চল, এই জনঘনত্ব সর্বাধিক দেখা যায়, ঠিক আছে। আর উচ্চ যদি বলে উচ্চ গঙ্গা সমভূমি, ঠিক আছে, এই উচ্চ গঙ্গা সমভূমি কোথায়? এটা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ দেখছো, এই উত্তরপ্রদেশের এখান থেকে এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, দুভাবে ভাগ করিনি। তো এই পশ্চিম উত্তরপ্রদেশেই এই উচ্চ গঙ্গার সমভূমি, ঠিক আছে, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ হচ্ছে উচ্চগঙ্গা সমভূমি। আর মধ্যগঙ্গা কোথায়? মধ্যগঙ্গা সমভূমি হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ আর বিহার, ঠিক আছে, পূর্ব উত্তরপ্রদেশ আর বিহার, ঠিক আছে। পূর্ব উত্তরপ্রদেশ আর বিহারে কি রয়েছে? আহ, মধ্যগঙ্গা সমভূমি। আর নিম্নগঙ্গা রয়েছে কোথায়? নিম্নগঙ্গা সমভূমি রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, নিম্নগঙ্গা সমভূমি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 28 নম্বর দেখো, উত্তরের বিশাল সমভূমি ভারতের কত শতাংশ এলাকা দখল করে আছে? ঠিক আছে, দেখো এসএসসি সিজিএল এবং যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যেটা হয়েছিল, সেটা 2018 সালের প্রশ্ন, ঠিক আছে এটা। তো উত্তরের বিশাল সমভূমি ভারতের কত শতাংশ দখল করে রয়েছে? তখন উত্তর হয়ে যাবে কি প্রায় 18%, ঠিক আছে, প্রায় 18% এই উত্তর সমভূমি অঞ্চল ভারতের দখল করে আছে, ঠিক আছে। আর যদি বলে আহ, ভারতের ভূপ্রকৃতির মধ্যে বৃহত্তম অংশ কোনটি দখল করে আছে? ঠিক আছে, সেটা হচ্ছে বৃহত্তম অংশ যেটা রয়েছে, বৃহত্তম অংশ সেটা হচ্ছে কি দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমির সব থেকে বৃহত্তম অংশ, এটা প্রায় 50% জায়গা জুড়ে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 29 নম্বর দেখো, গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলটি কেন গুরুত্বপূর্ণ? দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2020 সালে প্রশ্ন এটা, ঠিক আছে। তো গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলটি কেন গুরুত্বপূর্ণ? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি অপশন বি, নিবিড় কৃষিকাজের জন্য বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, এই অঞ্চলের একটি প্রধান রবি শস্য যেটা রয়েছে, ঠিক আছে, প্রধান রবি শস্য, প্রধান যেটা রবি শস্য রয়েছে সেটা হচ্ছে কি গম, ঠিক আছে। তো এই অঞ্চলের প্রধান রবি শস্য কি? এই অঞ্চলের প্রধান রবি শস্য হচ্ছে গম, ঠিক আছে। আর খনিজ সম্পদের জন্য বিখ্যাত কোনটি? খনিজ সম্পদের জন্য বিখ্যাত হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ছোট
নাগপুর মালভূমি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 30 নম্বর দেখো, উত্তরের সমভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট ছোট বালির টিবিকে কি বলা হয়? দেখো ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে প্রশ্ন এটা। ঠিক আছে, তো উত্তরের সমভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট ছোট বালির টিবিকে কি বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, এটিকে বলা হয় হচ্ছে ভূর, অপশন বি। ঠিক আছে, এটিকে বলা হয় ভূর। আচ্ছা, এই ভূর প্রধানত কোন নদীর উচ্চ গতিতে দেখা যায়? ঠিক আছে, প্রশ্ন হয় এখান থেকে একটা, সেটা হচ্ছে এটি গঙ্গা এবং রামগঙ্গা, গঙ্গা ও রামগঙ্গা। ঠিক আছে, গঙ্গা ও রামগঙ্গার উচ্চ গতিতে দেখা যায়। ঠিক আছে, গঙ্গা ও রামগঙ্গা নদীর উচ্চ গতিতে এটি প্রধানত দেখা যায়। ঠিক আছে, এটি প্রধানত কখন দেখা যায়? এটা হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায়। ঠিক আছে, গ্রীষ্মকাল, এটি প্রধানত গ্রীষ্মকালে দেখা যায়। আচ্ছা, এখান থেকে তাল আমরা পড়ে নিয়েছি। তাল কি? তাল হচ্ছে কি এক ধরনের নিচু জলাভূমি, নিচু জলাভূমি। ঠিক আছে, আর বিল কি? বিল হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এক ধরনের, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, এক ধরনের অশ্বক্ষুরাকৃতি হ্রদ বিল। আর দুন কি? দুন হচ্ছে শিবালিক এবং হিমাচল হিমালয়। ঠিক আছে, শিবালিক এবং হিমাচল, শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী স্থান যে উপত্যকা রয়েছে এটাকে বলা হচ্ছে দুন। ঠিক আছে, দুন। যেমন একটা হচ্ছে দেরাদুন, দেরাদুন যেটা উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে আমাদের 30টা প্রশ্ন শেষ হচ্ছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল বা দ্য নর্দার্ন গ্রেট প্লেন্স থেকে। তো আশা করি এখান থেকে এ কটা যদি তোমরা কমপ্লিট করো, তোমাদের আর এই টপিক থেকে আর কিছু দরকার হবে না। ঠিক আছে, এখান থেকে তোমরা সবই কমন পেয়ে যাবে। তো এরপরে আমরা একে একে পরবর্তী পার্ট যেটা দেখবো, যেটা নেক্সট পার্ট আমাদের আসছে, সেটা হচ্ছে ভারতের মরুভূমি অঞ্চল। ঠিক আছে, তা ইন্ডিয়ান ডেজার্ট, এখান থেকে আমরা পরবর্তী পার্টটি কমপ্লিট করবো, পার্ট 3 যেটা হবে। আর আমাদের ক্লাস, যারা ক্লাসটি পুরোপুরি দেখলে তাদের একবার মনে করে দিই, সেটা হচ্ছে রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলছে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলো রুটিন অনুযায়ী চলবে। তো আচ্ছা, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।